আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কোনো এক সময়ের কথা, এক বাদশা ছিল। তার একটিই মেয়ে ছিল, অত্যন্ত সুন্দরী। সে সব বিদ্যায় পারদর্শী এবং ঘোড় সাওয়ারিতে বিশ্বখ্যাত ছিল। বাদশা এবং শাহজাদির ঘোড়ার খুব শখ ছিল। সওদাগররা ভালো জাতের যে ঘোড়াই আনত, বাদশা মুখ চাওয়া দাম দিয়ে তা কিনে নিতেন। একদিন এক সওদাগর একটি সাদা ঘোড়া নিয়ে এলো। বাদশা ডেকে দেখলেন তো সেটি এতটাই সুন্দর ছিল যে তিনি অবাক হয়ে গেলেন। তিনি হাজার হাজার ঘোড়া দেখেছিলেন, কিন্তু এমন পেয়ারা জানোয়ার আজ পর্যন্ত নজরে পড়েনি। বাদশা সওদাগরকে বলল, এর যে দাম তুমি চাইবে আমরা দেব। সওদাগর হাত জোড় করে আরজ করল, হুজুর, যা মর্জি হয় এনায়েত করুন, কিন্তু এই ঘোড়া আজব ধরনের। না সাধারণ ঘোড়ার মতো ঘাস খায়, না দানা খায়, না পানি পান করে। এই কারণে একে কেউ কেনে না। যেহেতু হুজুরের ঘোড়ার খুব শখ, তাই আমি এখানে নিয়ে এসেছি। বাদশা এবং উজির দুজনেই অবাক হয়ে বলল, তাহলে এ কি খায়? সওদাগর বলল, হুজুর, দানার বদলে এ বাদাম, পেস্তা, আখরোট ও কিসমিস খায়, আর ঘাসের বদলে জাফরান খায়, পানির বদলে দুধ পান করে। বাদশা হেসে বলল, খায় খাক, কোনো কথা নেই, আমরা এই জিনিসই একে খাওয়াবো। সওদাগর হাত জোড় করে বলল, হুজুরে আলাকে আমি ধোকা দিতে চাই না, এতে একটি দোষও আছে। বাদশা জিজ্ঞেস করল, সেটি কি দোষ, তাও বলে দাও। সওদাগর বলল, হুজুর, এ নিজের পিঠে কাউকে সাওয়ার হতে দেয় না, এই কারণেই আজ পর্যন্ত কেউ এই হাসিন জিনিসকে কেনেনি। বাদশা বলল, কোনো ক্ষতি নেই, আমাদের সাওয়ারির জন্য শত শত ঘোড়া মজুদ আছে। সওদাগর খামোশ হয়ে গেল। বাদশা সালামত উজিরকে বলল, খাজাঞ্চিকে বলো এই সওদাগরকে 2 লাখ টাকা দিয়ে দাও, আর 2 মেহমানকে হুকুম দাও যে আমাদের মহলের কাছে একটি পরিষ্কার ও কুশাদা আস্তবল সন্ধ্যা পর্যন্ত তৈরি হয়ে যায়, আর সোনা রূপার বালতি বানাও। মোদ্দা কথা, হুকুমের দেরি ছিল মাত্র, মনকে মন মেওয়া আর শেরকে শের জাফরান এসে গেল। গোয়ালাদের হুকুম দেওয়া হলো যে 2 বেলা তাজা দুধ পৌঁছে দেবে। 2 সুন্দর পোশাক পরা সাইজ কিমতি ঘোড়ার খিদমতের জন্য মুকাররার করা হলো। সন্ধ্যায় খোদ বাদশাহ সালামত রেশমের দড়ি দিয়ে ঘোড়াকে বাঁধালো এবং তার পিঠ চাপড়ে মহলে ফিরে আসলো। পরের দিন শহরে মশহুর হয়ে গেল যে বাদশাহ সালামত এমন ঘোড়া কিনেছে যা দানার বদলে মেওয়া খায় আর ঘাসের বদলে জাফরান চিবোয়। এই আজব ঘোড়া দেখতে মানুষ দলে দলে আসতে লাগল। আস্তবলের কাছে ভিড় জমে গেল, কিন্তু কাউকে ভেতরে যাওয়ার অনুমতি ছিল না। মানুষ বাইরে থেকেই দেখে চলে যেত। কয়েকদিন পর্যন্ত মানুষের হুজুম লেগে থাকল। ঘোড়ার খবর মহলেও পৌঁছাল। শাহজাদি আগেই ঘোড়ার শৌখিন ছিল, তার প্রশংসা শুনে তা দেখার শখ জাগল। সে বাদশাকে বলল, আব্বা হুজুর, আমি শুনেছি যে আপনি কোনো ঘোড়া কিনেছেন যা মেওয়া খায় আর দুধ পান করে। আমার সেটি দেখার খুব শখ হয়েছে। কোনো একদিন সুযোগ দিন, যাতে আমিও গিয়ে দেখি। বাদশা বলল, বেটি, আমরা খোদ তোমাকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু প্রজাদের দেখার খুব শখ ছিল। আমরা ভাবলাম আগে এরা দেখে নিক, তুমি ইতমিনানের সাথে দেখো। এখন কাল পর্দার ইন্তেজাম হয়ে যাবে, তুমি গিয়ে দেখে নিও, কিন্তু খবরদার সাওয়ারির চেষ্টা করো না। সেটি খুব শরীর বা দুষ্টু জানোয়ার, কাউকে নিজের কাছে আসতে দেয় না। পরের দিন মহল থেকে আস্তাবল পর্যন্ত পর্দা লাগিয়ে দেওয়া হলো। শাহজাদি নিজের কানিজ ও বান্ধবীদের সাথে ঘোড়া দেখতে এলো। হাকিকতে যেমন শুনেছিল, শাহজাদি ঘোড়াকে তেমনই পেল। তার কাছে গিয়ে এর পিঠে হাত বুলিয়ে দিল এবং নিজে একে মেওয়া খাওয়ালো। ঘোড়ার সাওয়ারির সে খুব শৌখিন ছিল। এমন খুবসুরত জানোয়ার দেখে তার মন মানল না। সে ভাবল, দেখতে তো খুব সোজা মনে হচ্ছে, আমি চেষ্টা তো করি, বেশি থেকে বেশি ফেলে দেবে। সে নিজের কানিজকে বলল, খবরদার আব্বা হুজুরকে বলো না, আমি একটু এর সাওয়ারি নিতে চাই। সবাই খুব মানা করল, কিন্তু শাহজাদি জিন লাগাম ছাড়াই লাফিয়ে ঘোড়ার ন্যাংটো পিঠে সাওয়ার হয়ে গেল। ঘোড়া ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকল। শাহজাদি নিজের সাথের লোকেদের বলল, দেখেছ তোমরা, খামোখা মানুষ বদনাম করেছিল, দেখো তো, এ কিছুই বলছে না। শাহজাদি ঘোড়ার উপর থেকে নেমে আসলো এবং ভালোবেসে এর পিঠে হাত বোলাতে লাগল। সে বাদীদের তাকিদ করে দিল যে আম্মাজানের সামনেও এর জিকির করো না, তিনি রাগান্বিত হবেন। কিছুক্ষণ থেকে শাহজাদি নিজের মহলে ফিরে আসলো। সন্ধ্যায় ঘোড়াকে মেওয়া দেওয়া হলো, কিন্তু আজ সে মুখ দিল না। দুধের বালতি সামনে রাখা হলো, ঘোড়া মুখ ফিরিয়ে নিল। জাফরান দেখানো হলো, তাতেও মুখ মারল না। ঘোড়ার খেয়াল রাখা সাইজ ভাবল, শাহজাদি সাহেবা এসেছিলেন, তিনি তাকে বেশি মেওয়া খাইয়ে দিয়েছেন হয়তো, এই সময় ঘোড়ার ক্ষুধা নেই। পরের দিন সকালেও ঘোড়া কিছু খেল না এবং কিছু পানও করল না, ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকল। সাইস দারোগায়ে আস্তাবলকে খবর দিল।
সে ঘাবড়ে গিয়ে আসলো, ঘোড়ার পিঠ থামড়ালো, আদর করল, নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু সে কোনো জিনিসেই মুখ দিল না। বাদশার পছন্দের ও দামি জিনিস ছিল। সে পেরেশান হয়ে উজিরকে সারা মাজরা ঘটনা বয়ান করল। তার কথা শুনে উজিরও ঘাবড়ে গেল। উজির জানোয়ারদের ডাক্তারকেও নিয়ে আসলো। সবাই ভালো করে দেখল, জাহিরি কোনো রোগ মালুম হচ্ছিল না। হাকিম এহতিয়াতান সতর্কতাবশত পেটের সাফাইয়ের ওষুধ লিখে দিল। তক্ষুনি লোক পাঠানো হলো। ডাক্তাররা নিজের হাতে ওষুধ পান করানোর চেষ্টা করল, কিন্তু ঘোড়া লাথি মারতে শুরু করল। কাউকে কাছে আসতে দিল না। উজির গিয়ে বাদশাহ সালামতের কাছে সমস্ত হাল বয়ান করল। বাদশাহ খোদ তশরিফ আনল এবং নিজের হাতে ঘোড়ার দিকে দুধের বালতি বাড়াল, কিন্তু ঘোড়া মুখ ফিরিয়ে নিল। মেওয়া দিল, তাও খেল না। বাদশাহ সাইজদের ডাকার হুকুম দিল। সবাই হাত জোড় করে হাজির হল। বাদশাহ এক এক করে সওয়াল করল, ডরালো, ধমকালো যে যদি কেউ কোনো বদতামিজি বা অবহেলা ঘোড়ার সাথে করে থাকে তবে তার শিরশ্ছেদ করা হবে। ঘোড়ার দেখাশোনা করা সব লোক হাত জোড় করে আরজ করল, হুজুর, আমরা তো খুব আদর মহব্বতের সাথে চলি, দুবেলা বালতি সাফ করি, দিনে কয়েকবার আস্তাবল পরিষ্কার করি। এক বুড়ো সাইজ হাত জোড় করে বলল, হুজুর, জানের আমান পাই তো কিছু আরজ করি। বাদশাহ জবাব দিল, তোমার জান তোমাকে বক্সা হলো, বলো কি বলতে চাও। সাইজ বলল, হুজুর, একান্তে আরজ করব। বাদশাহ হুকুম দিল এবং সমস্ত লোক বাইরে চলে গেল। এরপর সাইজ বলল, হুজুর, আজ তৃতীয় দিন। শাহজাদি সাহেবা ঘোড়া দেখতে তাশরিফ এনেছিলেন। ইত্তেফাকান কাকতালীয়ভাবে ওই সময় আমি মেওয়ার বস্তা নিয়ে আসছিলাম। এখানে পর্দা হয়ে গিয়েছিল, আমি জলদি বাইরে যেতে পারিনি। বস্তার পেছনে লুকিয়ে বসে থাকলাম। আর কি দেখি, শাহজাদি সাহেবা ঘোড়াকে দেখে খুব খুশি হলেন এবং নিজের হাতে মেওয়া খাওয়ালেন। অনেকক্ষণ এর পিঠ চাঁপড়ালেন। ঘোড়া খামোশ ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকল। শাহজাদি নিজের বান্ধবী ও কানিজদের বলল, এ তো খুব সোজা আর নেক জানোয়ার। আমার দিল চাইছে যে আমি এর উপর সাওয়ারি করি। সবাই খুব মানা করল, কিন্তু শাহজাদি সাহেবা ঘোড়ার সাওয়ারির খুব শৌখিন, তাই তিনি ঝট করে এর ন্যাংটো পিঠে সাওয়ার হয়ে গেলেন। ঘোড়া খামোশ দাঁড়িয়ে থাকল। শাহজাদি সাহেবা খুব খুশি হলেন এবং এর পিঠ ঠুকে চলে গেলেন। ব্যাস হুজুর, ওই সময় থেকে এ পানাহার ছেড়ে দিয়েছে এবং সব সময় চোখ থেকে পানি বইতে থাকে। মনে হচ্ছে যেন সে কাঁদছে। বাদশাহ কিছুক্ষণ খামোশ থাকার পর বলল, আচ্ছা তুমি যাও, কিন্তু খবরদার কারো কাছে এই কথার জিকির করো না। সাইজ কদমে পড়ে বলল, হুজুর, কখনো মুখ দিয়ে কথা বের করব না। বাদশাহ সালামত তক্ষুনি মহলে আসলো এবং শাহজাদিকে ডেকে বলল, বেটি, ওই ঘোড়া যা আমরা আমাদের পছন্দের কিনেছিলাম 3 দিন ধরে অসুস্থ, না খায় না পান করে, শুধু ঘাড় নিচু করে দাঁড়িয়ে থাকে। শাহজাদি আফসোসের সাথে বলল, আব্বাজান, এ তো খুব খারাপ হলো, তার এলাজ তো হওয়া উচিত, খুব নায়েব, দুর্লভ ঘোড়া। বাদশা বলল, হ্যাঁ বেটি, আমারও খুব পেরেশানি হচ্ছে, তার এলাজ কিভাবে হবে? সে তো নিজের কাছে কাউকে ঘেঁষতে দেয় না আর লাথি চালায়। শাহজাদি বলল, আব্বা হুজুর, যদি আপনি অনুমতি দেন তো আমিও গিয়ে দেখি, আমার তো ওকে খুব পছন্দ হয়েছে। বাদশা তো খোদ এটাই চেয়েছিল যে দেখুক সাইসের কথা কতটুকু ঠিক। তক্ষুনি পর্দার ইন্তেজাম হয়ে গেল। বাদশা সালামত খোদ মেয়েকে নিয়ে আস্তা বলে আসলো। যেই শাহজাদি পৌঁছালো, ঘোড়া মুখ তুলে তার দিকে দেখল। সে আদর করে তার পিঠ চাপড়ালো এবং মেওয়া যা বালতিতে রাখা ছিল তা নিজের হাতে খাওয়াতে লাগল। সে খুশি মনে খেতে লাগল। শাহজাদি দুধের বালতি তার সামনে রাখল। সে সবটুকু দুধ পান করল। জাফরান আগে বাড়ালো, তাও সে খেয়ে নিল। বাদশা খামোশ দাঁড়িয়ে দেখছিল। সাইসের কথার তাসদিক হয়ে গেল। শাহজাদি বলল, আব্বা হুজুর, এ তো আচ্ছা খাসা, আপনি ফালতু পেরেশান হচ্ছেন। বাদশা বলল, হ্যাঁ বেটি, আমার মনে হয় সাইজদের গাফিলতি। কিছুক্ষণ থেকে বাদশা শাহজাদিকে সাথে নিয়ে ফিরে গেল। পরের দিন আবার সাইসরা সেই একই অভিযোগ করল। বাদশা সালামতের কাছে খবর পৌঁছালো। তিনি বড় উজিরকে দেখে সমস্ত ওয়াকিয়া শোনালেন এবং জিজ্ঞেস করলেন, বলো, এখন কি করা উচিত? উজির বলল, হুজুর, এটা তো নামুমকিন যে শাহজাদি সাহেবার রোজ আস্তা বলে গিয়ে ঘোড়াকে নিজের হাতে খাবার খাওয়াবেন। বাদশা বলল, এটাও তো মন চায় না যে এমন কিমতি ও নায়েব জিনিসকে না খাইয়ে মেরে ফেলা হোক। উজির বলল, বাদশা সালামত, এর সহজ তারিকা হল, কাল দরবারে আমাকে হুকুম দিন যে শাহজাদি সাহেবার ঘোড়া পছন্দ হয়েছে, তাকে তহফা হিসেবে দেওয়া হলো,
আর শাহজাদির মহলে আস্তাবল বানিয়ে দেওয়া হোক এবং সেখানে এই ঘোড়াকে পৌঁছে দেওয়া হোক। সাইসের কাজ লন্ডিবান্দিরা করে দেবে। বাদশার উজিরের এই পরামর্শ পছন্দ হল। পরের দিন শাহজাদির মহলের আঙিনায় আস্তাবল তৈরি হয়ে গেল এবং ঘোড়াকে সেখানে পৌঁছে দেওয়া হলো। শাহজাদির খুশির কোনো সীমা ছিল না যে লাখ টাকার জিনিস বাবা জান আমাকে তহফা করেছেন। সে রোজ নিজের হাতে ঘোড়াকে মেওয়া খাওয়াতো, দুধের বালতি তার সামনে রাখত। এক লন্ডি যে সবচেয়ে কম দরের এবং কুৎসিত ছিল, তাকে আস্তাবলের সাফাইয়ের জন্য লাগানো হলো। শাহজাদিরও ঘোড়ার ওপর খুব মহব্বত হয়ে গিয়েছিল। সে আস্তাবলে নিজের বসার জন্য একটি তখত বিছিয়ে নিয়েছিল এবং প্রায়ই নিজের বান্ধবীদের সাথে সেখানে বসে দাবা খেলত। কয়েক মাস এভাবেই কেটে গেল। এই সময়ের মধ্যে অনেক শাহজাদার পয়গাম আসলো, কিন্তু শাহজাদি বিয়ের জন্য ইনকার করে দিল। সে ভাবত, যদি আমার বিয়ে হয়ে যায় তবে ঘোড়ার কি হবে? আমি এর দেখভাল কিভাবে করতে পারব? এ তো আমারই হাতে পানাহার করে। যার সাথে বিয়ে হবে সে এটা গাওয়ারা করবে কিনা কে জানে। আমার যাওয়ার পর তো এ বেচারা শুকিয়ে মরে যাবে। সে নিজের বান্ধবীদের সাথে মজাকে বলতো, আমার বিয়ে তো ঘোড়ার সাথে হয়ে গিয়েছে। একবার রাতে ইত্তেফাকান শাহজাবির চোখ খুলে গেল। অনেকক্ষণ সে এপাশ ওপাশ করল। শেষে উঠে বাইরে টহল দিতে লাগল এবং চলতে চলতে আস্তাবলের দিকে বেরিয়ে গেল। সেখানে কি দেখে যে তার তখতের ওপর চম্পা লন্ডি, যে আস্তাবল সাফ করত, চুল খুলে বসে আছে এবং এক নেহায়েত হাসিন ও জমিল নজওয়ান তার পাশে বসে আছে। শাহজাদি নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারল না। সে অনেকক্ষণ দাঁড়িয়ে খামোশ হয়ে দেখল। ঘোড়া আস্তাবলে মজুদ ছিল না। তার খুব অবাক হল যে এ কি কেচ্ছা। শাহজাদি নেহায়েত বুদ্ধিমতী ও হুঁশিয়ার ছিল। খামোশ হয়ে এসে নিজের পালঙ্কে শুয়ে পড়ল, কিন্তু রাগের কারণে তার ঘুম আসল না এবং এই হালেই সকাল হয়ে গেল। আজ শাহজাদি খুব উদাস ও খামোশ ছিল। সে কারো সাথে কোনো কথার জিকের করল না। সে মাথা ব্যথার বাহানা করে শুয়ে থাকল। ঘোড়াকেও কিছু খাওয়ালো না। সন্ধ্যায় চাম্পাকে ডেকে সে রাতের লোকটির ব্যাপারে জিজ্ঞেস করল। সে সেহাম গেল, ভিত গেল এবং বলল, হুজুর, যখন দেখে নিয়েছেন তো আমাকে বলতেই হবে। ঘোড়া আসলে কোথাওকার শাহজাদা। তার আমার চুল খুব পছন্দ হয়েছে। মাঝরাতে মানুষ হয়ে বসে এবং আমার চুল খুলিয়ে দেখে, এরপর আবার ঘোড়া হয়ে যায়। শাহজাদি নিজের রাগ দমন করে বলল, যদি আজ তুই নিজের চুল খুলে তার সামনে বসিস তবে আমি তোর চুল কাটিয়ে দেব এবং বাদশাহ সালামতকে বলে তোকে কামানের গোলায় ওড়িয়ে দেব। মোদ্দা কথা, ওই দিন না তো খোদ শাহজাদি আস্তাবলে গেল আর না চম্পাকে যেতে দিল। রাতে তাকে একটি কুঠুরিতে বন্ধ করিয়ে তালা লাগিয়ে দিল এবং ইতমিনানের সাথে শুয়ে পড়ল। পরের দিন সকালে লন্ডি এসে জানালো, শাহজাদি সাহেবা, ঘোড়া তো গায়েব। শাহজাদি বলল, যাও চম্পাকে ডেকে আনো। কিছুক্ষণ পর তারা এসে জবাব দিল, হুজুর, চম্পা নিজের কুঠুরিতে নেই। শাহজাদি খোদ উঠে প্রথমে আস্তাবলে গেল। সেখানে সে এক কাগজের টুকরো পেল। শাহজাদি কাগজের টুকরো তুলে পড়তে লাগল। তাতে লেখা ছিল, কে আসবে কঙ্গন দেশে, কে কাটবে চম্পার কেশ? আমি কঙ্গন দেশের শাহজাদা। আমার এমন একটি মন্ত্র জানা আছে যার আমলে নিজের রূপ বদলাতে পারি। আমি তোমাদের মুলুকে ঘোড়ার বেশ ধরে স্যার করতে এসেছিলাম। এখানে আমি ধরা পড়ে যাই। সওদাগর তোমার ওয়ালিদের হাতে বিক্রি করে দেয়। তুমি আমাকে দেখতে এলে। আমি প্রথম নজরেই তোমার উপর ফিদা হয়ে গেলাম। তুমি আমাকে অনেক আরাম ও মহব্বতে রাখলে, কিন্তু আমার তোমার লন্ডি চম্পার চুল খুব পছন্দ হলো। কয়েকদিন ধরে আমি তার চুল খুলিয়ে দেখতাম। কাল তুমি দেখে ফেলেছ এবং চম্পাকে ধুমকি দিয়েছ যে তার চুল কাটিয়ে দেবে। আমার খুব আফসোস হলো, তাই আমি তাকে নিয়ে যাচ্ছি শুধু তার চুল দেখার জন্য। আর তোমাকে জিন্দেগি ভর ভুলব না, না অন্য কোনো মেয়েকে বিয়ে করব। এই কাগজ পড়ে রাগের চোটে শাহজাদির চোখে রক্ত নেমে আসলো, কিন্তু সে খামোশ থাকল না। সে নাস্তা করল না রাতে ঘুমালো। কাগজ মুঠোয় চেপে এসে সোজা নিজের মায়ের কাছে পৌঁছল। মেয়েকে অসময়ে আসতে দেখে বাদশাহ বেগম পেরেশান হয়ে গেলেন। তিনি ঘাবড়ে জিজ্ঞেস করলেন, আমার বাচ্চি খায়রিয়াত তো? তোমাকে কিছুটা রঞ্জিতা মনে হচ্ছে। শাহজাদি নিজের মায়ের কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তিনি তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটি, কিছু তো বলো। কেউ যদি চোখ রাঙিয়ে থাকে তবে তার চোখ তুলে নেব। কেউ যদি আঙুল তুলে থাকে তবে তার আঙুল কলম করিয়ে দেব। আমার চাঁদ, তুমি কেন কাঁদছ? শাহজাদি ফুঁপিয়ে উঠে বলল, আম্মাজান, ঘোড়া গায়েব হয়ে গিয়েছে। মলকা বেটির মাথায় হাত বুলিয়ে বলল, হয়ে যেতে দাও, তোমার সৎকা গেল।
আমি তো আগেই বুঝতাম যে ওটি পরিস্তানের ঘোড়া। শাহজাদি নিজের চোখের পানি মুছে বলল, আম্মাজান, সে একা চলে যেত তো কোনো কথা ছিল না, কিন্তু সে তো চম্পালন্ডিকে নিজের সাথে নিয়ে গিয়েছে। শাহজাদি একদিন আগে যা কিছু দেখেছিল তা নিজের মায়ের কাছে বয়ান করল, এবং মলকাও অবাক হয়ে গেলেন। বাদশা বেগম শত শত গালি চম্পাকে দিলেন এবং বললেন, বেটি, তুমি ফিকির করো না, তোমার আব্বাজান কোনো মুহিমে বা অভিযানে গিয়েছেন, তিনি আসলে চম্পা মুর্দারিকে ধরিয়ে আনবেন। শাহজাদি বলল, আমি কসম খেয়েছি, যতক্ষণ চম্পার চুল কাটব না ততক্ষণ আমি শান্তিতে বসব না। এই সময় আপনার থেকে অনুমতি নিতে এসেছি, আমাকে কঙ্গন দেশ যেতে দিন। বাদশা বেগম পেরেশান হয়ে বললেন, আমার বাচ্চি, তুমি কোথায় যাবে? আমার এত বয়স হলো, কিন্তু আজ প্রথমবার কঙ্গন দেশের নাম শুনলাম। শাহজাদি বলল, যদি আপনি আমাকে অনুমতি না দেন তবে আমি জহর খাব, নিজের অপমান কোনোভাবেই গওয়ারা করতে পারি না। বাদশা বেগম অনেক বোঝালেন, কান্নাকাটি করলেন, কিন্তু শাহজাদি নিজের জিদ ধরে থাকল এবং শেষে তাকে খামোশ হতে হল। কিস্সা সংক্ষেপে, পরের দিন শাহজাদি কিছু আশরাফি আর কিছু জহরত নিল, 4টি মর্দানা পুরুষের পোশাক তৈরি করালো, কিছু শুকনো মেওয়া নিল এবং একটি তেজ রফতার ঘোড়ায় সাওয়ার হয়ে মর্দানা বেশে বেরিয়ে পড়ল, আর নিজের মাকে বলে গেল, ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে ফিরে আসব। নিজের মুলুকের সীমান্ত পার করে সে কোনো হদিস বা ঠিকানা ছাড়াই নিজের সফর জারি রাখল। রোজ নতুন দানা, রোজ নতুন পানি, একটি জঙ্গল ছাড়ত তো অন্যটি ধরত। রাতে নিজের ঘোড়ার আরামের খাতিরে কোনো গাছের নিচে শুয়ে পড়ত। রাগে না তার কোনো ডর ছিল, না কোনো ভয়। কোনো জনবসতি নজরে আসলে সে কঙ্গন দেশের ঠিকানা জিজ্ঞেস করত, কিন্তু প্রতিটি মানুষ ইনকার করে দিত, কেউ আজ পর্যন্ত এই নাম শোনেনি। এভাবেই 1 মাস কেটে গেল, কিন্তু শাহজাদি হতাশ হল না। তার বিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন নিজের চেষ্টায় সে অবশ্যই কামিয়াব হবে। এভাবেই একদিন সে ঘুম থেকে উঠল তো সামনে এমন জঙ্গল নজরে আসলো যার ওপাশে যাওয়া নামুমকিন ছিল, যেন গাছের একটি দেওয়াল যা সামনে যাওয়ার রাস্তা আটকে রেখেছে। শাহজাদি খুব পরেশান হল এবং ভাবতে লাগল যে এখন কি হবে, আমাকে কি ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কিন্তু এমন তো আমি হারগিজ করব না, হয়তো চম্পার চুল কেটে নিয়ে যাব, নয়তো এই জঙ্গলে দরিন্দাদের অর্থাৎ হিংস্র পশুদের খোরাক হব। সে আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে গেল এবং খাঞ্জার নিজের কোমর থেকে বের করে গাছের ডালপালা কাটা শুরু করল। 1 ঘন্টার চেষ্টার পর তার ভেতরে কিছু আলো নজরে আসলো। অবশেষে কিছুক্ষণ পর সে এতটা রাস্তা বানিয়ে নিল যে একজন মানুষ অনায়াসে ভেতরে যেতে পারে। শাহজাদি খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে কিছুক্ষণ আরাম করে নিজের ঘোড়াকে আদর করল এবং খাঞ্জার হাতে নিয়ে জঙ্গলে দাখিল হল। তার অবাক হওয়ার সীমা থাকল না যখন সে দেখল সামনে একটি ময়দান, সেখানে একটি ঝুপড়ি তৈরি করা আছে। সে টিটি টিপে ঝুপড়ির কাছে গেল এবং ভেতরে উঁকি দিল, তো সেখানে কি দেখে যে হরিণের চামড়ার ওপর একজন জয়ীফ অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি বসে কিছু পড়ছেন। শাহজাদি এটি দেখে দেহসাতের চোটে থর থর করে কাঁপতে লাগল। তার হাত থেকে খাঞ্জার পড়ে গেল। সেই আওয়াজে ওই বুজুর্গ ব্যক্তি 2 হাত দিয়ে নিজের চোখের পাতা তুলে শাহজাদির দিকে দেখলেন। সে খাঞ্জারটির দিকে তাকালো, তারপর আবার তাকালো এবং জিজ্ঞাসা করল, বেটি, তুমি কি আমাদের কতল করতে এসেছ? শাহজাদি ডরের চোটে বুড়োর কদমে পড়ে গেল এবং বলল, বাবা, আমি কি এমন গুস্তাতি করতে পারি? আমি তো নিজেই এক দুর্বল মেয়ে, বিশেষ কোনো কাজে নিজের ঘর থেকে বেরিয়েছি। বাবা তার মাথায় হাত বুলিয়ে বলল, বেটি, তোমার ওপর কি মুসিবত এসে পড়েছে, একটু বয়ান করো। শাহজাদি সারা কিস্সা বাবাকে শুনিয়ে দিল। বাবা মুচকি হেসে বলল, ওই ছেলেটা এমনই চঞ্চল, আমি তাকে ওই মন্ত্র শিখিয়েছিলাম, কিন্তু সে তোমার সাথে দগা করেছে, এখন সে ওই আমল ভুলে যাবে। শাহজাদি হাত জোড় করে বলল, বাবা, আপনি আমাকে কঙ্গন দেশের ঠিকানা বলে দিন, আমি আমার তহিনের বদলা নেব। বাবা বলল, বেটি, কতল কাকে করতে হবে? কিন্তু বেটি, কাউকে কতল করো না। শাহজাদি বলল, না বাবা, আমি শুধু আমার লন্ডির চুল কেটে ফিরে আসব। বাবা বলল, এই জঙ্গলের সামনেই কঙ্গন দেশ, যদি তুমি ভেতর দিয়ে যাও তবে সূর্য ডুববার আগেই শহরে দাখিল হতে পারবে। শাহজাদি হাত জোড় করে বলল, বাবা, আমার ঘোড়া ভেতরে কিভাবে আসবে? আমি নিজেও অনেক মুশকিলে ভেতরে এসেছি। বাবা বলল, যাও, খোদার নাম নিয়ে তার রশি ধরে নিয়ে এসো।
শাহজাদি যে রাস্তা দিয়ে ভেতরে এসেছিল সেই রাস্তা দিয়েই ফিরে ঘোড়ার কাছে গেল এবং বাবার কথা মতো ঘোড়াকে নিয়ে ভেতরে দাখিল হল। ওই সময় তার কাছে রাস্তাটি বেশ প্রশস্ত মনে হল। বাবা হাতের ইশারায় শাহজাদিকে অন্যদিকে যেতে বলল। সে আদবের সাথে সালাম করে আগে বাড়ল। এখন ময়দান সাফ ছিল। সে ঘোড়ায় সওয়ার হল। অল্প দূরে যেতেই শহরের প্রাচীর নজরে এলো। সে ঘোড়ার রফতার তেজ করে দিল। সে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। তার মঞ্জিল সামনেই দেখা যাচ্ছিল। এখনও সূর্য ডুবেনি। সে শহরে দাখিল হল। নতুন জায়গা, অচেনা লোক। সারাদিনে থকিহারি শাহজাদি ভাবতে লাগল কোথায় থাকবে। লোকে এই অল্পবয়সী ছেলের হুসন জামাল দেখে অবাক হয়ে যাচ্ছিল। পরদেশী ভেবে সবাই তাকে নিজের কাছে থাকার দাওয়াত দিচ্ছিল, কিন্তু সে সবাইকে শুকরিয়া জানিয়ে কোনো সরাইখানার ঠিকানা জানতে চাইল। অবশেষে আল্লাহর কোনো এক বান্দা তাকে এক নেক সরাইখানার পৌঁছে দিল। সরাইখানার মালকিন ভটিয়ারি তাকে লুফে নিল। তার থাকার জন্য এক কামরা খুলে দিল। পালঙ্কে বিছানা সবকিছুই মজুদ ছিল। শাহজাদি খোদার শুকরিয়া আদায় করল। নিজের কাপড়ের থলে একপাশে রাখল, ঘোড়াকে আস্তাবলে বাঁধল এবং মুখ হাত ধুয়ে পালঙ্কে বসল। খানিকক্ষণ পর ভটিয়ারি খাবার নিয়ে এলো। আলুর সালান, ঝোল পানির মতো পাতলা, এক টুকরো মাংস আর এক টুকরো আলু। মুসুর ডাল, সেটাও ডাল আলাদা আর পানি আলাদা। তন্দুরের মোটা মোটা দুটি রুটি। শাহজাদি জীবনে কখনো এমন খাবার খায়নি, কিন্তু ওই সময় তার কাছে এটা হাজার নেয়ামত মনে হল। শাহজাদি পেট ভরে খাবার খেল এবং পা ছড়িয়ে বেখবর হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সূর্য অনেকটা উঠে গেল, তখন ভটিয়ারি এসে শাহজাদিকে জাগালো। এ মিয়া মুসাফির, তুমি তো এমন ঘোড়া বেছে ঘুমাচ্ছ যে ওঠার নামই নিচ্ছ না। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। শাহজাদি ঘাবড়ে উঠে বসল। সে ভটিয়ারিকে বলল, আমার ঘোড়াকে ঘাসদানা দিয়েছ তো? ভটিয়ারি হেসে বলল, মিয়া মুসাফির, সারা জীবন এই কাজেই কেটেছে। আমি মুসাফিরদের খেদমত করি আর আমার স্বামী তাদের ঘোড়া আর খচ্চরের দেখভাল হরে। এই বলে সে মোটকাতে মোটকাতে চলে গেল। শাহজাদি উঠে মুখ ধুইল। ভটিয়ারি গুড়ের হালুয়া আর এক গ্লাস দুধ শাহজাদিকে দিল। সে খুব তারিফ করে খেল এবং ভটিয়ারিকে জিজ্ঞাসা করল, আমি এই শহরে প্রথমবার এসেছি। এখানকার বাদশাকে রিয়ায়ের সাথে কেমন সুলুক করেন? এখানে দেখার মতো কি কি ইমারত আছে? ভটিয়ারি জবাব দিল, মিয়া মুসাফির, তুমি খুব খুশকিসমাত যে এখন এসেছ। 1 মাস আগে আমাদের শহর মাতম কাদা হয়েছিল। আমাদের বাদশার একটিই ছেলে, সে কয়েক মাস পর্যন্ত গায়েব ছিল। বাদশাহ সালামাত তার গমে দরবারে আসা ছেলে দিয়েছিলেন। মা বাবা দিন রাত কাঁদতেন। রাতে সারা শহরে অন্ধকার থাকত। খোদা খোদা করে 1 মাস আগে সে ঘরে ফিরে এসেছে। কিন্তু খুশির বদলে বাদশাহ সালামাত আর বাদশাহ বেগম খুব রঞ্জিত। শাহজাদি জিজ্ঞাসা করল, রঞ্জিত কেন? ভটিয়ারি বলল, এ মিয়া মুসাফির, মা বাবার আরমান থাকে নিজের সন্তানের বিয়ে কোনো ভালো জায়গায় করাবে। কিন্তু শুনেছি শাহজাদা এক কুৎসিত কালো মহিলাকে নিয়ে এসেছে এবং নিজের মহলে তাকে রেখেছে। কান গুনাগার, যারা দেখেছে তারা বলে সে তো লন্ডির মতো মনে হয়। কাউকে সেখানে যাবার হুকুম নেই। ওই লন্ডিকে বাদশাহ সালামাত আজ পর্যন্ত নিজের মহলে আসতে দেননি। শাহজাদি মুচকি হেসে বলল, পছন্দ যার যার। ভটিয়ারির কাছে এসব কথা শুনে শাহজাদি কিছুটা ইতমিনান পেল, বরং খুশি হল যে এখানেও তাকে কেউ ইজ্জাতের নজরে দেখে না। ভাটিয়ারি বাসন তুলে নিয়ে যাওয়ার সময় বলল, মিয়া মুসাফির, গোসল করে তৈরি হয়ে নাও, তারপর শহর দেখতে বের হয়েও। এখানকার শাহীবাগ দেখার জন্য লোক দূর দূর থেকে আসে। শাহজাদি বলল, বিবি ভাটিয়ারি, আমার কুয়োর পাড়ে গোসল করার অভ্যেস নেই, কোনো পর্দার জায়গায় বলো। বাহ মিয়া মুসাফির, তুমি তো মেয়েদের মতো লজ্জা পাচ্ছ, এখনো বয়সও কম। ঠিক আছে, আমার সাথে চলো, যেখানে আমি গোসল করি সেখানে গিয়ে গোসল করে নাও। শাহজাদি গোসল করল, কাপড় বদলালো এবং তৈরি হয়ে নিজের ঘোড়ার কাছে এলো। ভাটিয়ারি বলল, শাহীবাগে ঘোড়া নিয়ে যাবার অনুমতি নেই, এখান থেকে কাছেই, রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে নিও। শাহজাদি সরাই থেকে বের হলো এবং জিজ্ঞাসা করতে করতে শাহীবাগে পৌঁছে গেল। সে দেখল এক বুড়ি মালিন ফুল তুলছে। সে তার পাশে গিয়ে দাঁড়ালো এবং সহানুভূতি নিয়ে বলল, বড় বিবি, তোমার কোমর তো ঝুঁকে গেছে, তুমি ফুল তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছ। বুড়ি মাথা তুলে দেখল এক নিহায়াত খুবসুরাত ছেলে দাঁড়িয়ে আছে। বুড়ি জিজ্ঞাসা করল, বেটা, তুমি কোথা থেকে এসেছ? কার লাল তুমি? শাহজাদি জবাব দিল, আম্মা, আমি পরদেশী। আপনাদের শহরের খুব তারিফ শুনেছিলাম, দেখতে চলে এলাম।
বুড়ি জিজ্ঞাসা করল, আচ্ছা বেটা, তুমি কোথায় উঠেছ? শাহজাদি তার সাথে ফুল তুলতে তুলতে বলল, আমি সরাইখানায় উঠেছি, এখন একটু বাগান দেখতে এলাম। বুড়ি বলল, বেটা, তোমাকে দেখে আমার মন খুব খুশি হলো। আমি একাই থাকি, তুমি সরাইয়ে থেকো না, তুমি আমার ঘরে চলো এবং সেখানেই থেকো। এই ভাটিয়ারি সিধাসাদা মুসাফিরদের লুটে নেয়। শাহজাদি বলল, আচ্ছা আম্মা, আমি তোমার ঘরে চলে আসব। কিন্তু তুমি এত মেহনত কেন করো? এখন তো তোমার টকারি ফুলে ভরে গেছে, চলো আমি তোমার ঘর পর্যন্ত পৌঁছে দিই। বুড়ি তাকে দোয়া দিয়ে বলল, বেটা, মেহনত না করলে খাবো কি? এখন এখান থেকে গিয়ে রান্না করব, তারপর ফুলের গয়না বানাবো, রাতে শাহজাদার মহলে নিয়ে যাব, তার বিবিকে নিজের হাতে পরিয়ে আসব। আমি ছাড়া সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। শাহজাদি বুঝে গেল নিশ্চয়ই বুড়ি চম্পার জন্য গয়না বানিয়ে নিয়ে যায়। এই খেয়াল আসতেই শাহজাদির তনবদানে আগুন লেগে গেল, কিন্তু সে ভাবল এটাই বড় ভালো সুযোগ, আমি আমার সামান নিয়ে বুড়ির ওখানে চলে আসি। ফুলের টোকারি সে বুড়ির ঘরে পৌঁছে দিল এবং তাকে বলল, আম্মা, আমার একটা ঘোড়াও আছে। বুড়ি জবাব দিল, বেটা, দেখ আমার ঘরের আঙ্গিন খুব বড়, নিম গাছের নিচে তুমি তোমার ঘোড়া বেঁধে দিও। শাহজাদি সারাইখানায় গিয়ে খাবার খেল এবং নিজের থলে তুলে ভটিয়ারিকে বলল, বিবি ভটিয়ারি, আমি আমার খালার খোঁজে এসেছিলাম, ইত্তেফাক বশত সে রাস্তায় মিলে গেল, এখন আমি তার ঘরে যাচ্ছি। শাহজাদি 2টি আশরাফি ভটিয়ারিকে দিল। সে খুশিতে নিহাল হয়ে গেল এবং দোয়া দিতে লাগল। শাহজাদি ঘোড়ায় সাবার হয়ে বুড়ির ঘরে চলে এলো। কয়েকদিন সে খামোশ হয়ে দেখতে থাকল, তারপর রাফতা রাফতা সে ফুল গাঁথতে শুরু করল। বুড়ি বলতো, বেটা, তুমি ছেলে মানুষ, এটা তোমার কাজ নয়। কিন্তু সে বলতো, না আম্মা, তোমার তো চোখে কম পড়ে, দেখো আমি 2-4 দিনে তোমার চেয়ে ভালো গয়না বানাতে পারবো। বুড়ি খামোশ হয়ে যেত। একদিন শাহজাদি নিজে হাতে খুব সুন্দর গয়না বানালো। বুড়ি মালিন বলল, বেটা, তুমি তো এমন গয়না বানিয়েছ যে শাহজাদার বিবি নিশ্চয় জিজ্ঞাসা করবে কে বানিয়েছে, তখন আমি কি জবাব দেব? শাহজাদি বলল, আম্মা, তুমি বলবে আমার ভাগ্নি তার শ্বশুরবাড়ি থেকে এসেছে, এই গয়না সেই বানিয়েছে। বুড়ি খামোশ হয়ে গেল। রাত 8টায় দস্তুর মতো সে শাহজাদার মহলে গেল। ফুলের চাঙারি খুলল, সে গয়না বের করল। শাহজাদার বিবি খুশি হয়ে বলল, আজ তো বড় খুবসুরত গয়না বানিয়েছ, তোমার হাতের মনে হচ্ছে না, সত্যি করে বলো এটা কে বানিয়েছে? বুড়ি বলল, হুজুর, আমার ভাগ্নি তার শ্বশুরবাড়ি থেকে এসেছে, এই গয়না সেই বানিয়েছে। শাহজাদার বিবি বলল, মালিন, কাল তুমি তোমার ভাগ্নিকে নিয়ে এসো, আমরা তার হাতে গয়না পরব এবং তাকে দিয়েই আমাদের বিনুনি গাঁথাব, আর তাকে অনেক ইনাম দেব। বুড়ি তো এটা শুনে সেহেমে গেল, ভয় পেল। সে দবি জাবানে বলল, হুজুর, তার স্বামীও সাথে এসেছে, সে বড় জালিম, আমি গিয়ে বলবো, কিন্তু ওয়াদা করছি না, সরকার জানে না সে তাকে আসতে দেবে কিনা। শাহজাদার গিবি বলল, তুমি জানো তো এখানে তোমার ছাড়া কেউ আসে না, শাহজাদা রাত 11টায় আসে, যদি তুমি তোমার ভাগ্নিকে না আনো তবে আমি তোমাকে সাজা দেব। বুড়ি হাত জোর করে বলল, হুজুর, আমি চেষ্টা করব। শাহজাদার বিবি বলল, চেষ্টা নয়, তুমি তাকে নিয়ে এসো। বুড়ি আচ্ছা হুজুর বলতে বলতে নিজের চাঙ্গারি তুলে গিরতে পড়তে ঘরে পৌঁছল এবং এসেই শাহজাদিকে বলল, বেটা, তুমি আমাকে অকাল মরণ মারলে, এখন বলো কি হবে? শাহজাদার বিবি তোমাকে ডেকেছে। শাহজাদি হেসে বলল, আম্মা, ঘাবড়ানোর কি কথা, তুমি দেখো আমি এমন মেয়ে সাজব যে কেউ চিনতে পারবে না, তুমি ইতমিনানে ঘুমিয়ে পড়ো। শাহজাদির কথা শুনে বুড়ি খামোশ হয়ে গেল। সেও ভাবল, এখন এর তো দাড়িগোফ বের হয়নি, মেয়েদের কাপড় পরলে রাতে মেয়েই লাগবে। পরদিন শাহজাদি বাজারে গিয়ে একটি লেহেঙ্গা সেলাই করালো এবং কুর্তি দুপাট্টা খুব গোট্টা মশলা দিয়ে বানালো আর খুব তেজ ধারের একটি কাঁচি কিনল। দুপুর পর্যন্ত সব জিনিস নিয়ে ঘরে এলো। আজ সে খুব এহতেমাম করে ফুলের গয়না বানালো। শাহজাদার বিবির জন্য রোজ ফুলের বিনুনি বানানো হতো। আজ সে অনেক লহর দিয়ে বিনুনি বানালো এবং লাল সবুজ চাংড়িতে রেখে লাল কাপড়ে ঢেকে দিল। এসব কাজ শেষ করে সে নিজের হাত পায়ে মেহেন্দির বদলে লাল রং লাগিয়ে নিল আর তেলে কিছুটা কালি মিশিয়ে নিজের মুখ আর হাত পায়ে মেখে নিল। সে রূপার গয়নাও কিনে এনেছিল। রাত 8টায় তৈরি হয়ে যখন সে ছমছম করতে করতে কামরা থেকে বেরোল, বুড়ি তাকে দেখে দঙ্গ হয়ে গেল এবং বলল, বেটি, তুমি তোমার গায়ের রং শ্যামলা কেন করলে? শাহজাদি বলল, আম্মা, ও দেখে যেন না বলে খালার রং তো শ্যামলা, ভাগ্নে কিভাবে ফর্সা হলো। ভেষ বদলালে পুরোপুরি বদলাতে হয়।
বুড়ি এটা শুনে খামুশ হয়ে গেল এবং তাকে সাথে নিয়ে শাহজাদার মহলে পৌঁছালো। শাহজাদি দেখল যে চম্পা খুব আয়েসে পালঙ্কে বালিশে হেলান দিয়ে পড়ে আছে। তার চোখের রক্ত নেমে এলো। যদি তার সাধ্যে থাকত তবে খঞ্জর দিয়ে ওই মুহূর্তেই তার কাজ খতম করে দিত। মালিন ঝুঁকে সালাম করল। শাহজাদিকেও সালাম করতে হলো। শাহজাদার বিবি বলল, মালিন, তোমার ভাগ্নি তো বেশ ঠাট্টাদার, কিন্তু এখানে ঘোমটা কেন টানছে? মালিন ফুলের চাংড়ি খুলতে খুলতে বলল, হুজুর, এ খুব লজ্জা পায়। শাহজাদার বিবি ফুলের গয়না দেখে খুব খুশি হল এবং বলল, আজ আমরা তোমার ভাগ্নিকে দিয়ে চূড়ে ফুল গাঁথাব। শাহজাদির দিলের মুরাদ পূর্ণ হল। চম্পা নিজের চুল খুলে বসল। শাহজাদি নিজের কাজ শুরু করল। সে খুব সাফাইয়ের সাথে পুরো বিনুনি কেটে নিজের চাংড়িতে রেখে দিল এবং খুব খুবসুরাত করে ফুলের বিনুনি লাগিয়ে দিল। নিজের কাজ শেষ করে সে মালিনকে বলল, খালা, জলদি ঘরে চলো, আমার স্বামী অল্প সময়ের জন্য অনুমতি দিয়েছিল। শাহজাদার বিবি তাকে অনেক ইনাম দিয়ে বিদায় করল এবং বলল, যতদিন তুমি এখানে আছো রোজ আসবে। তারপর শাহজাদি আর মালিন দুজনেই সালাম করে ঘরে ফিরে এলো। শাহজাদি জলদি জলদি কাপড় বদলালো এবং মুখ হাত ধুয়ে বুড়িকে বলল, আম্মা, ঘোমটা টানতে টানতে মাথায় ব্যথা হয়ে গেছে, একটু হাওয়া খেতে যাই। সে নিজের থলে তুলল এবং ঘোড়ায় সওয়ার হয়ে খুব দ্রুত চলতে লাগল। 2 ঘন্টায় সে মাইলের পর মাইল দূরে চলে গেল। ঘোড়াও অনেক দিন ধরে আরাম করছিল। ওই সময় সে হাওয়ার সাথে কথা বলতে লাগল, খুব দ্রুত ছুটল। শাহজাদা তার দস্তুর মতো রাত 11টায় নিজের কামরায় এলো এবং নিজের পালঙ্কে বসে বলল, চম্পা, তোমার চুল খোলো। সে ফুলের লহর খুলে যখন চুল খুলতে চাইল তখন দেখল ঘাড় একদম সাফ। সে ঘাবড়ে গেল এবং শাহজাদার দিকে তাকাতে লাগল। শাহজাদা আবারও বলল, ফুলের বিনুনি কেন লাগিয়েছ? আমার এসব সাজানো কথা পছন্দ নয়। আমি শুধু তোমার চুল দেখতে চাই। তুমি ভালো করেই জানো, যেদিন শাহজাদি তোমার বিনুনি কাটতে চেয়েছিল সেদিন আমি তাকে ধোকা দিয়ে তোমাকে উড়িয়ে এনেছিলাম। সে আমার মহসিন, উপকারী ছিল। সে আমাকে খুব আদর মহব্বতে রেখেছিল। আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু তোমার চুল আমাকে এহসান ফারামোশ, অকৃতজ্ঞ বানিয়ে দিয়েছে। চম্পা খামুশ ঘাড় নিচু করে বসে থাকল। শাহজাদা একটু উঁচু গলায় বলল, আসল সমস্যা কি? আজ তুমি আমার হুকুম অমান্য কেন করছো? চম্পা হাত জোড় করে বলল, হুজুর, আমি আপনার হুকুমের খেলাফ করছি না। হুজুর, আমার চুল জানি না কোথায় চলে গেছে। শাহজাদা ঘাবড়ে দাঁড়িয়ে গেল। সে নিজে চম্পার মাথা দেখল। লম্বা চুলের বদলে শুধু ছোট ছোট ছাঁটা চুল রয়ে গেছে। সে রাগে জোরে একটি থাপ্পড় চম্পার মুখে মারল এবং বলল, এখন তুই কোন কাজের? আমার তো শুধু তোর চুল পছন্দ ছিল। সত্যি করে বল, এখানে কে এসেছিল? চম্পা ডরতে ডরতে বলল, হুজুর, আর তো কেউ আসেনি। বুড়ি মালিনের ভাগ্নি এসেছিল, সেই আমার বিনুনি গেঁথেছিল। শাহজাদা রাগের সুরে বলল, সে আমাদের হুকুম ছাড়া এখানে কেন এলো? আমরা তো শুধু বুড়িকে আসার অনুমতি দিয়েছিলাম। শাহজাদা রাগের মাথায় পায়চারি করছিল এবং বারবার বলছিল, কে এলো কঙ্গন দেশ, কে কাটল চম্পার কেশ? তার নজর দরজার ওপর পড়ল যেখান দিয়ে মালিন এসেছিল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমরা এলাম কঙ্গন দেশ, আমরা কাটলাম চম্পার কেশ, শাহজাদি মাহরুষ। শাহজাদা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর সে চম্পাকে বলল, শাহজাদি মাহরুষ তোর চুল কেটে নিয়ে গেল আর তুই খবরও পেলি না? বেকুফ কোথাকার। চম্পা বলল, হুজুর, শাহজাদি তো খুব খুবসুরত, ওই মেয়েটি তো খুব কালো ছিল। শাহজাদার আগে বলল, হাকিকাতে জাহেল আদমির দিমাগ বেকার হয়, ওই দেখ সামনে সে লিখে দিয়ে গেছে। এই বলে শাহজাদা তখনই বাইরে চলে গেল। সে সিপাহীদের হুকুম দিল, এখনই বুড়ি মালিনকে ধরে আনো এবং তার ঘরে যে কেউ থাকুক তাকে গ্রেপ্তার করে আনো। শাহজাদার হুকুম পেয়েই সিপাহীরা দৌড়াল। মাঝরাত পার হয়ে গিয়েছিল। বুড়ি ছেলেটির অপেক্ষায় জেগেছিল। হঠাৎ কয়েকজন সিপাহী ঘরে ঢুকে পড়ল এবং বুড়ির হাত বেঁধে ফেলল। সে কান্নাকাটি করতে লাগল, আর এই ডাকু এসেছে, আমাকে বাঁচাও। সিপাহীরা ধমক দিয়ে বলল, আমরা ডাকু নই, শাহজাদা সাহেবের সিপাহী, তার হুকুমে তোমাকে ধরতে এসেছি। বলো তোমার সাথে আর কে কে থাকে? বুড়ি ডরে গেল এবং ভাবতে লাগল, এই মুসিবত নিশ্চয়ই ওই ছেলেটির কারণে এসেছে। শাহজাদার বিবি চিনে ফেলেছে যে সে মেয়ে ছিল না। সে কাঁপানো আওয়াজে বলল, আমার এখানে আর কেউ নেই, আমার এক ভাগ্নে এসেছে। রাত 8টায় সে ঘুরতে বেরিয়েছে এবং এখনও ফেরেনি। আমি তারই অপেক্ষায় জেগেছিলাম। সিপাহীরা বলল, ঠিক আছে, তুমি আমাদের সাথে চলো, শাহজাদা তোমাকে ডেকেছে। 2 সিপাহী বুড়িকে নিয়ে শাহজাদার কাছে এলো। বাকিরা তার ভাগ্নের অপেক্ষায় সেখানেই থেকে গেল। শাহজাদা তার দস্তুর মতো রাত 11টায় নিজের কামরায় এলো এবং নিজের পালঙ্কে বসে বলল, চম্পা, তোমার চুল খোলো। সে ফুলের লহর খুলে যখন চুল খুলতে চাইল তখন দেখল ঘাড় একদম সাফ।
সে ঘাবড়ে গেল এবং শাহজাদার দিকে তাকাতে লাগল। শাহজাদা আবারও বলল, ফুলের বিনুনি কেন লাগিয়েছ? আমার এসব সাজানো কথা পছন্দ নয়। আমি শুধু তোমার চুল দেখতে চাই। তুমি ভালো করেই জানো, যেদিন শাহজাদি তোমার বিনুনি কাটতে চেয়েছিল সেদিন আমি তাকে ধোঁকা দিয়ে তোমাকে উড়িয়ে এনেছিলাম। সে আমার মহসিন, উপকারী ছিল। সে আমাকে খুব আদর মহব্বতে রেখেছিল। আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু তোমার চুল আমাকে এহসান ফারামোশ, অকৃতজ্ঞ বানিয়ে দিয়েছে। চম্পা খামুশ ঘাড় নিচু করে বসে থাকল। শাহজাদা একটু উঁচু গলায় বলল, আসল সমস্যা কি? আজ তুমি আমার হুকুম অমান্য কেন করছো? চম্পা হাত জোড় করে বলল, হুজুর, আমি আপনার হুকুমের খেলাফ করছি না। হুজুর, আমার চুল জানি না কোথায় চলে গেছে। শাহজাদা ঘাবড়ে দাঁড়িয়ে গেল। সে নিজে চম্পার মাথা দেখল। লম্বা চুলের বদলে শুধু ছোট ছোট ছাঁটা চুল রয়ে গেছে। সে রাগে জোরে একটি থাপ্পড় চম্পার মুখে মারল এবং বলল, এখন তুই কোন কাজের? আমার তো শুধু তোর চুল পছন্দ ছিল। সত্যি করে বল, এখানে কে এসেছিল? চম্পা ডরতে ডরতে বলল, হুজুর, আর তো কেউ আসেনি। বুড়ি মালিনের ভাগ্নি এসেছিল। সেই আমার বিনুনি গেঁথেছিল। শাহজাদা রাগের সুরে বলল, সে আমাদের হুকুম ছাড়া এখানে কেন এলো? আমরা তো শুধু বুড়িকে আসার অনুমতি দিয়েছিলাম। শাহজাদা রাগের মাথায় পায়চারি করছিল এবং বারবার বলছিল, কে এলো কঙ্গন দেশ? কে কাটল চম্পার কেশ? তার নজর দরজার ওপর পড়ল, যেখান দিয়ে মালিন এসেছিল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, আমরা এলাম কঙ্গন দেশ, আমরা কাটলাম চম্পার কেশ। শাহজাদি মাহরুষ। শাহজাদা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকল। তারপর সে চম্পাকে বলল, শাহজাদি মাহরুষ তোর চুল কেটে নিয়ে গেল আর তুই খবরও পেলি না? বেকুফ কোথাকার। চম্পা বলল, হুজুর, শাহজাদি তো খুব খুবসুরত। ওই মেয়েটি তো খুব কালো ছিল। শাহজাদার আগে বলল, হাকিকাতে জাহেল আদমির দিমাগ বেকার হয়। ওই দেখ, সামনে সে লিখে দিয়ে গেছে। এই বলে শাহজাদা তখনই বাইরে চলে গেল। সে সিপাহীদের হুকুম দিল, এখনই বুড়ি মালিনকে ধরে আনো এবং তার ঘরে যে কেউ থাকুক তাকে গ্রেপ্তার করে আনো। সারা রাত শাহজাদা জেগে থাকল। তার চম্পার চুল কাটার জন্য অনেক আফসোস হচ্ছিল এবং সে শাহজাদির বাহাদুরিতে অবাক হচ্ছিল। সে ভাবছিল, শাহজাদি এমন বিপজ্জনক জঙ্গল কিভাবে পার হলো? সে নিজেকে ধিক্কার দিতে থাকল। এত খুবসুরত শাহজাদিকে ছেড়ে এই কালি কালন্টি লন্ডিকে কেন পছন্দ করল? আসলে এটা তার অনেক বড় তৌহিন ছিল। তার বাবা আমার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছেন। শাহজাদি আমাকে নিজের হাতে খাওয়াতো, ঘন্টার পর ঘন্টা আমার সাথে আস্তা বলে বসে থাকত। কত বড় বড় শাহজাদার পয়গাম এসেছিল, কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করেছিল। আমি তাকে নিজের সখীদের কাছেও বলতে শুনেছিলাম যে আমার বিয়ে তো ঘোড়ার সাথেই হয়ে গেছে। আমি একটি অস্থায়ী জিনিসকে পছন্দ করলাম। চুল কাটার পর চম্পার মধ্যে কোনো গুণ থাকল না। আমার তার সুরাত দেখলেই ঘৃণা হচ্ছে। সিপাহীরা রাতেই সব হকিকাত কোতোয়ালকে গিয়ে জানালো এবং এটাও বলে দিল যে শাহজাদা সাহেব হুকুম দিয়েছেন কাল বুড়িকে ফাঁসি দেওয়া হবে। সাত সকালে কোতোয়াল উজিরের কাছে গেল এবং এই কিচ্ছা শোনাল। উজির বলল, বাদশাহ সালামাতের হুকুম ছাড়া কাউকে ফাঁসি দেওয়া যাবে না। এছাড়া তুমি বলছো যে বুড়ি শাহজাদার বিবির ডাকার পর ওই ছেলেটিকে নিয়ে গিয়েছিল, তারও তো দোষ আছে। আমি বাদশাহ সালামাতের কাছে গিয়ে বলছি, তিনি যা হুকুম করবেন তাই করা হবে। অবশেষে উজির খাস আদমিকে বাদশাহর কাছে পাঠালো এবং একা কথা বলার প্রস্তাব দিল। তখনই উজিরের তলব হল। সে কোতোয়ালের কাছ থেকে যা যা শুনেছিল, সে যা যা দেখেছিল সব বাদশার সামনে বয়ান করে দিল। বাদশা জবাব দিলেন, তুমি যাও, আমরা শাহজাদার কাছে নিজেই জিজ্ঞেস করব। উজির আদাব জানিয়ে উল্টো পায়ে ফিরে গেল। বাদশা তার খাজা সরাকে হুকুম দিলেন শাহজাদাকে ডেকে আনতে। কিছুক্ষণ পর শাহজাদা তৈরি হয়ে এলো, কিন্তু সারা রাত জাগার কারণে তার চোখ লাল হয়েছিল এবং চেহারা উদাস ছিল। বাদশা ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমরা শুনেছি তুমি বৃদ্ধা মালকিনকে ফাঁসিতে ঝোলানোর হুকুম দিয়েছ। বেটা, এই সাজা তো বড় অপরাধে দেওয়া হয়, অর্থাৎ মালিনী যদি কাউকে মেরে ফেলত তবে সে ফাঁসির যোগ্য হতো। তুমি বলো, তার অপরাধ কি? শাহজাদা বলল, আব্বাজান, সে আমার মহলে একটি ছেলেকে মেয়ে সাজিয়ে নিয়ে গিয়েছিল। আমার খুব রাগ হলো। আমি সিপাহীদের বললাম, কোতোয়ালকে বলে একে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হোক। বাদশাহ বললেন, বেটা, যদি এই ছোটখাটো বিষয়ে বাদশাহ নিজের প্রজাদের ফাঁসি দিতে থাকেন তবে প্রজারা তার অবাধ্য হয়ে যাবে এবং দেশ ছেড়ে চলে যাবে। শাহজাদা কোনো জবাব দিল না। বাদশাহ খাজা সরাকে ডেকে হুকুম দিলেন বৃদ্ধাকে হাজির করতে। হুকুম হওয়া মাত্রই বৃদ্ধা দড়িতে বাঁধা অবস্থায় বাদশার সামনে হাজির হল। বাদশাহ সবাইকে চলে যাওয়ার হুকুম দিলেন, শুধু শাহজাদা সেখানে বসে রইল। বাদশাহ বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন,
বল, ওই ছেলেটি কে ছিল যাকে তুই মেয়ে সাজিয়ে শাহজাদার মহলে নিয়ে গিয়েছিলি? মালিনী জবাব দিল, গরিব পরোয়ার, সে এক গরিব ছেলে ছিল। আমি একদিন বাগানে ফুল তুলছিলাম, সে আমার পাশে এসে দাঁড়িয়ে গেল। সে খুব অল্প বয়সী ছিল, 13-14 বছর হবে, গোঁফও ওঠেনি, আর এত সুন্দর ছিল যে আমি আমার সারা জীবনে এমন সুন্দর নওজোয়ান দেখিনি। আমার তাকে খুব ভালো লাগলো। আমার জিজ্ঞাসায় সে জানালো যে সে বিদেশী এবং কোনো সরাইখানায় থাকছে। হুজুর, আমি একদম একাকী থাকি। আমি তাকে বললাম, সরাইখানার বদলে আমার কাছে এসে থাকো। সে রাজি হয়ে গেল এবং নিজের ঘোড়া ও কাপড় নিয়ে চলে এলো। আমি শাহজাদার দুলহানের জন্য ফুলের গয়না বানিয়ে আনতাম। 2-4 দিনে সেও গয়না বানাতে শিখে গেল এবং সে আমার চেয়েও ভালো গয়না বানাতে লাগল। গত পরশু তার হাতের গয়না নিয়ে আমি মহলে এলাম, তো দুলহান সাহেবা তা খুব পছন্দ করলেন। ওই ছেলেটি আমাকে ভালো করে শিখিয়ে দিয়েছিল যে শাহজাদি জিজ্ঞাসা করলে বলে দিতে যে আমার ভাগ্নি শ্বশুরবাড়ি থেকে এসেছে, এই গয়না সেই বানিয়েছে। আমি শাহজাদার দুলহানকে সেটাই বলে দিলাম। দুলহান সাহেবা আমাকে হুকুম দিলেন যে কাল যেন তাকে সঙ্গে নিয়ে মহলে আসি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক বাহানা করলাম, কিন্তু তিনি বললেন যদি না আনি তবে তিনি আমাকে সাজা দেবেন। আমি বাড়ি গিয়ে ছেলেকে সব কথা শোনালাম। ওই ছেলেটি আমাকে বোঝালো, আম্মা, ডোরো না, অল্প সময়ের তো ব্যাপার, আমি এমন মেয়ে সাজব যে কেউ আমাকে চিনতে পারবে না। হুজুর, আমার কপাল খারাপ ছিল। আমি তার কথায় প্রলুব্ধ হলাম এবং তাকে সঙ্গে নিয়ে এলাম, কিন্তু বাদশাহ সালামত, আমি তার সামনেই বসেছিলাম। সে তো দুলহান সাহেবার সাথে কথা পর্যন্ত বলেনি। ঘোমটা টেনে সে তার চুল বাঁধছিল। শাহজাদা রাগী সুরে বলল, বাঁধছিল? বুড়ি বলল, জি সরকার। এরপর আমি তাকে নিয়ে চলে গেলাম। সে কাপড় বদলে হাওয়া খেতে চলে গেল। রাত 12টা পর্যন্ত ফিরে আসলো না। আমি তার অপেক্ষায় জেগেছিলাম যে সিপাহীরা আমাকে ধরে নিয়ে এলো। এখন হুজুর যা চান সাজা দিন। শাহজাদা জিজ্ঞেস করল, সে কি ঘোড়ায় চড়ে গিয়েছিল? মালিনী হাত জোড় করে বলল, আমি আমার কুঁড়ে ঘরে পড়েছিলাম, আমি জানি না সে কিসে চড়ে গিয়েছিল, কিন্তু যখন সিপাহীরা আমাকে ধরল তখন তার ঘোড়া সেখানে ছিল না। শাহজাদা উঠে বুড়ির বাঁধন খুলে দিয়ে বলল, যা, তোর অপরাধ ক্ষমা করলাম, এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বুড়ি বেচারি পড়তে পড়তে হাজারো দোয়া দিতে দিতে সেখান থেকে চলে গেল। বাদশাহ ছেলেকে বললেন, কাল তো তুমি ফাঁসির সাজা নির্ধারণ করেছিলে, আজ তাকে একদম মাফ করে দিলে, অথচ সে জানানা মহনে ছেলেকে নিয়ে গিয়েছিল, এটা তো অপরাধের কাজ ছিল। শাহজাদা মাথায় নিচু করে বলল, আব্বাজান, ও ছেলে ছিল না, মেয়ে ছিল। বাদশাহ অবাক হয়ে বললেন, তুমি জানলে কি করে? শাহজাদা জবাব দিল, আব্বাজান, ও শাহজাদি মারুখা ছিল, সে আমার উপর প্রতিশোধ নিতে এসেছিল। আমি তার দাসী চম্পাকে নিয়ে এসেছিলাম, আমার তার চুল খুব পছন্দ ছিল। শাহজাদি চম্পার বিনি কেটে নিয়ে গেছে। বাদশাহ মুচকি হেসে বললেন, খুব সাহসী মেয়ে, আমি তার হিম্মত আর সাহসিকতায় খুব খুশি হলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি বিস্তারিত আমাকে কিছু বলনি। 6 মাস কোথায় গায়েব ছিলে তুমি? শাহজাদা সব ঘটনা বাদশাকে শোনাল। জম্বলে এক বুজুর্গের সাথে দেখা হওয়া, তার থেকে মন্ত্র শেখা, তারপর ঘোড়া সেজে যাওয়া ইত্যাদি। কিছুক্ষণ চুপ থাকার পর বাদশাহ বললেন, আমাদের তো মুখ নেই যে শাহজাদি মারুখার জন্য তোমার প্রস্তাব পাঠাবো। তুমি নিজেই ঘোড়া সেজে আবার সেখানে যাও এবং শাহজাদি ও তার বাবার কাছে ক্ষমা চাও। এরপর আমরা নিজেই তোমার বরযাত্রা নিয়ে যাব। বড় আফসোসের বিষয় যে তুমি একজন দাসীকে শাহজাদির উপর প্রাধান্য দিলে। আব্বাজান, এখন আমি নিজেও খুব লজ্জিত। ওই মন্ত্র খুব মনে করি, কিন্তু আমি ভুলে গেছি। বাদশাহ বললেন, যদি তুমি শাহজাদিকে পছন্দ করো তবে তার বাবাকে চিঠি লেখো, নইলে তারা অন্য কোথাও তার বিয়ে না দিয়ে দেয়। আর চম্পাকে বের করে দাও, তার কারণে আমরা আমাদের সমমর্যাদার লোকদের কাছে খুব লজ্জিত। তোমার মা এই দুঃখেই শুকিয়ে যাচ্ছেন। শাহজাদা বলল, চম্পাকে রাতেই আমি মহল থেকে বের করে দিয়েছি, আমার তো শুধু তার চুল পছন্দ ছিল। অন্যদিকে শাহজাদি রাতারাতি জঙ্গল পার করল এবং সে বাবার বা বুজুর্গের কুড়েঘরের কাছে পৌঁছল। তার কুড়েঘর বন্ধ ছিল এবং ভেতরে প্রদীপ টিমটিম করছিল। শাহজাদি ভাবতে লাগল, যদি আমি এখানে থাকি তবে হতে পারে শাহজাদার লোক এসে ধরে ফেলবে। সে নিজের ঘোড়ার দড়ি ধরে নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো। এখন সকাল হয়ে গিয়েছিল। কিছুক্ষণ সে বিশ্রাম নিল। ঘোড়াও ক্লান্ত হয়ে গিয়েছিল। সে জঙ্গলে চড়ে বেড়াতে লাগল। দুপুরের আগে সে আবার রওনা হল
এভাবে 2 দিনের পথ একদিনে পাড়ি দিয়ে সে নিজের দেশে পৌঁছে গেল। মালকা এবং বাদশাহ মেয়ের দিক থেকে আশাহত হয়ে গিয়েছিলেন। মহলে বিষণ্ণতা ছেয়েছিল। হঠাৎ শাহজাদি মহলে প্রবেশ করল। দাসীবাদীরা খুশি মনে বাদশাহ ও বেগমের কাছে খবর দিতে ছুটল। শাহজাদি সোজা মায়ের কাছে গেল এবং চম্পার বেনি তার পায়ের কাছে ফেলে দিয়ে বলল, আম্মাজান, আমি আমার চেষ্টায় সফল হয়েছি। তারা মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। বাদশাহ খবর পেয়ে তখনই এলেন। মেয়ের পিঠ চাপয়ে বললেন, তুমি যদি আমাদের আসার অপেক্ষা করতে তবে আমরা আমাদের ফৌজ নিয়ে আক্রমণ করতাম। শাহজাদি বলল, আব্বা হুজুর, ওখানে কেউ যেতে পারে না। শাহজাদি সব ঘটনা তার বাদশাকে শোনাল। সে রাতেই শহরে আলোকসজ্জা হল। গরিব ও অভাবীদের মাঝে খায়রাত বিলামা হল। 1 সপ্তাহ পর্যন্ত শাহজাদি বিশ্রাম নিল, কিন্তু সে চুপচাপ ও উদাস থাকত। না ভ্রমণের আগ্রহ ছিল, না ঘোড়সাওয়ারি বা শিকারের শখ রইল। নিজের কামরায় শুয়ে থাকত। এটা দেখে তার সখীরা এবং পরিচারিকারা বাদশাকে জানাল। একদিন বাদশাহ শাহজাদিকে ডেকে বললেন, বেটি, আমার এবং বাদশাহ সালামতের ইচ্ছা যে তোমার বিয়ে দিয়ে দিই। শাহজাদি জবাব দিল, আম্মাজান, যেদিন আব্বা হুজুর আমাকে ঘোড়া উপহার দিয়েছিলেন আমি মনে মনে শপথ করেছিলাম যে আমি বিয়ে করব না। যতক্ষণ সে জানোয়ারের রূপে ছিল আমার তার প্রতি অগাধ ভালোবাসা হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের রূপে এসে সে আমাকে ধোঁকা দিল। সম্ভবত মানুষের এটাই স্বভাব। এখন আমি বিয়ে করব না। পুরুষদের মানসিকতা বড় খারাপ হয়। যদি আপনি অন্য কোনো শাহজাদার সাথে আমার বিয়ে দেন তবে সে অন্য কোনো দাসীকে পছন্দ করবে। আমার পরিচারিকাদের মধ্যে অনেক সুন্দরীও আছে, কিন্তু চম্পার মতো কুৎসিতকে ওই ব্যক্তি পছন্দ করে নিল। তাই আমার এখন কারোর উপর ভরসা নেই। আমার জীবন খুব শান্তিতে কাটছে। এখন বেশি সময় আল্লাহর ইবাদতে ব্যয় করব। আমি একটি মুসাফিরখানা বানাচ্ছি। যে কোনো গরিব অসহায় আমাদের শহরে আসবে, 3 দিন আমি তাকে আমার মুসাফিরখানায় থাকতে দেব। বাদশাহ ও বেগম চুপ হয়ে গেলেন। তারা ভাবলেন শাহজাদি এখনও রেগে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সংক্ষেপে শাহজাদির লঙ্গরখানা তৈরি হয়ে গেল। মুসাফিরদের সে নিজের সামনে খাবার বিতরণ করাত। একদিন লঙ্গরখানার দারোগা এসে বলল, হুজুর, এক ভিখারিনী এমন এসেছে যে কোনো মুসাফির তার সাথে খাবার খাচ্ছে না। ছেঁড়া পুরনো কাপড় পরে আছে, পায়ে ফোসকা পড়েছে, মাথায় একটা চুল নেই, কিছু বলেও না, শুধু কাঁদতে থাকে। শাহজাদি বলল, তাকে আমাদের কাছে নিয়ে এসো। তখনই দাসীরা গিয়ে ওই বৃদ্ধাকে নিয়ে শাহজাদির কাছে পৌঁছল। শাহজাদিকে দেখেই সে তার পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, হুজুর, আমি আপনার দাসী চম্পা। চম্পার নাম শুনতেই শাহজাদি 10 কদম পিছিয়ে গেল। সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, কিন্তু তার করুণ অবস্থা দেখে মায়া হল এবং বলল, তুমি তোমার রেশমি আর দামি পোশাক ছেড়ে এখানে কেন চলে এলে? সে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, শাহজাদার আমার চুল পছন্দ ছিল। যখন চুল রইল না তখন তারা লাথি মেরে আমাকে বের করে দিলেন। আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম। একদিন জঙ্গলে এক বয়স্ক লোকের সাথে দেখা হলো। তিনি আমার মাথায় হাত বুলিয়ে পথ দেখালেন। আমি সেখান থেকে চললাম, তো পথে যে কটি চুল আমার মাথায় বাকি ছিল সেগুলোও হাবশিদের মতো হয়ে গেল। সব দাসী ও পরিচারিকারা বলল, খুব ভালো হয়েছে, নিজের মালিকের সাথে দাগা করার এই পরিণামই হয়। শাহজাদি তাকে বাদশাহ বেগমের কাছে পাঠিয়ে দিল এবং বলে পাঠালো যে এর অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে, এ নিজের সাজা পেয়ে গেছে, আপনারাও একে মাফ করে দিন। মুদ্রা কথা এই যে সে আবার শাহজাদির খিদমতে লেগে গেল। শাহজাদির এখনও শান্তি হয়নি। সে ঘোড়া শাহজাদার সাথে দেখা করতে চাইত। সে দিনরাত এই চিন্তাতেই থাকত। একদিন বাদশাহ সালামতের কাছে কঙ্কন দেশের দূত অনেক উপহার নিয়ে এলো এবং শাহজাদার চিঠিও এনে দিল। চিঠিতে শাহজাদা ক্ষমা চেয়েছিল এবং শাহজাদি মারুখার সাথে বিয়ের আবেদন করেছিল। বাদশাহ দূতকে মেহমানখানায় থাকার হুকুম দিলেন এবং উজিরকে ডেকে পরামর্শ করলেন। উজির জবাব দিলেন, হুজুর, শাহজাদি পরামর্শ ছাড়া কোনো জবাব দেওয়া উচিত নয়, কারণ ঘোড়া আপনিই তাকে উপহার দিয়েছিলেন এবং সে শাহজাদির সাথে ধোঁকা করেছিল। এখন শাহজাদির ইচ্ছা, তিনি যে হুকুম দেবেন তাই পালন করা হবে। বাদশাহ মহলে এলেন এবং নিজের বেগমকে শাহজাদার চিঠি দিয়ে বললেন, তুমি মারুখাকে চিঠিটা দেখিয়ে দাও এবং সে যা জবাব দেয় তা এসে আমাদের জানাও।
বাদশাহ বেগম শাহজাদিকে ডেকে বললেন, বাদশাহ সালামত তোমার রায় জানতে চেয়েছেন। শাহজাদি কিছুক্ষণ চিন্তা করার পর বলল, আম্মাজান, আমাকে এক রাতের সময় দিন, আমি ভেবে জানাব। রাতে সে দীর্ঘ সময় এই বিষয় নিয়ে চিন্তা করল। তার ঘোড়ার প্রতি প্রাণের টান ছিল। তার চলে যাওয়ার পর যেসব সমস্যা শাহজাদি সয়েছিল তা সে নিজেই জানত। জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, বিয়ে করতে অস্বীকার করেছে। এখন স্বয়ং শাহজাদা তাকে বিয়ে করার আবেদন করছে এবং ক্ষমাও চাইছে। সুতরাং অস্বীকার করা উচিত নয়, কিন্তু যেভাবে সে আমার মন পুড়িয়েছে আমিও তাকে পোড়াব। সে এক পরিকল্পনা করল এবং নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সে এক সখীর মাধ্যমে বাদশাহ বেগমকে বলে পাঠাল যে তিনি যেন বাদশাহ সালামতকে বলে দেন যে যদি বাস্তবে সে বিয়ে করতে চায় তবে নিজে এসে মারুখার সাথে কথা বলুক। অতঃপর বাদশাও নিজের দেশের শ্রেষ্ঠ উপহার দিয়ে দূতকে বিদায় করলেন। শাহজাদির পয়গাম শুনে শাহজাদা তখনই রাজি হয়ে গেল এবং নিজের খাস পরামর্শদাতাকে সাথে নিয়ে রওনা হল। কিছুদিন পর সে শহরে প্রবেশ করল। সংবাদ আসামাত্রই বাদশাহ উজিরকে তার অভ্যর্থনার জন্য পাঠালেন। একটি খাস মহলে শাহজাদার থাকার ব্যবস্থা করা হলো। পরের দিন সকালে শাহজাদি নিজের খাস বাগানে, যেখানে সে ঘোড়সাওয়ারির অনুশীলন করত, শাহজাদার সাথে দেখা করার সময় ঠিক করল এবং শাহী পোশাক পরে সখীদের নিয়ে বাগানে গেল। এছাড়া চম্পাকে শাহজাদার মতো পোশাক পরিয়ে তার মাথায় তাজ রাখল এবং একটি অত্যন্ত দামি ঘোড়ায় চড়িয়ে সাথে নিল। নির্ধারিত সময়ে খাজা সরা শাহজাদাকে বাগানে পৌঁছে দিল। শাহজাদা এখানে এসে কি দেখে যে শাহজাদি এক হাবশি গোলামের সাথে ঘোড়সাওয়ারির মহড়া দিচ্ছে। সে রাগে কাঁপতে লাগল এবং কোমর থেকে খঞ্জর বের করল। শাহজাদি তার অভ্যর্থনায় এগিয়ে এলো। চম্পা এবং সব পরিচারিকাকে সেখানেই থাকার হুকুম দিল। সে শাহজাদার কাছে গিয়ে বলল, আপনার আগমনে খুব খুশি হলাম। শাহজাদা কোনো জবাব দিল না এবং খঞ্জর খাপ থেকে বের করে নিল, কিন্তু শাহজাদির রূপ লাবণ্য দেখে তার হাত উঠল না। সে রাগী সুরে জিজ্ঞেস করল, তুমি কার সাথে ঘোড়দৌড় করছিলে? শাহজাদি মুচকি হেসে বলল, আপনার গোলামের সাথে। শাহজাদা অত্যন্ত রাগান্বিত অবস্থায় বলল, আমার গোলাম এখানে কিভাবে এলো? শাহজাদি হেসে বলল, যেভাবে আমার দাসী কঙ্কন দেশে গিয়েছিল। শাহজাদা নিজের খঞ্জর উঁচিয়ে জিজ্ঞেস করল, তুমি কি একে সাথে করে এনেছ? শাহজাদি জবাব দিল, আপনার আমার দাসীকে পছন্দ হয়ে গিয়েছিল, আমার আপনার গোলামকে পছন্দ হয়ে গেছে। শাহজাদা দ্রুত এগিয়ে গিয়ে বলল, তুমি কি আমাকে এখানে অপমান করার জন্য ডেকেছ? আগে আমি এই গোলামের মাথা ধর থেকে আলাদা করব, তারপর তোমাকে মারব। আমি জানতাম না যে তুমি এই কদর নিচু। শাহজাদি মুচকি হেসে বলল, শাহজাদা সাহেব, রাগে জ্ঞান হারাবেন না। মেয়েরা এমন কাজ করতে পারে না, তারা শুধু একবার কাউকে ভালোবাসে। আমার ঘোড়ার প্রতি ভালোবাসা হয়ে গিয়েছিল। সে আমার সাথে দগা করল এবং আমার এক সামান্য দাসীকে নিয়ে চলে গেল এবং আমাকে রাগিয়ে গেল। কে আসবে কঙ্কন দেশে? কে কাটবে চম্পার চুল? আমি আত্মমর্যাদাশীল শাহজাদি ছিলাম। আমি আমার অপমান কোনোভাবেই সহ্য করতে পারতাম না। যদি আপনি আমাকে খোটা দিয়ে না যেতেন তবে আমি কখনো কঙ্কন দেশে যেতাম না। আমার সারা সময় আল্লাহর ইবাদাতে কাটিয়ে দিতাম। আপনি জানেন, আমিও আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার লালন পালনও খুব আদর যত্নে হয়েছে, কিন্তু আমি কয়েক মাস জঙ্গলের ধুলো মেখেছি। আপনি চম্পার সাথে আমোদ প্রমোদে জীবন কাটাচ্ছিলেন, আর আমি সিংহ আর নেকড়েদের মুখে ছিলাম। আপনি আমাকে প্রথমে এক দুর্বল মেয়ে ভেবে ধোঁকা দিয়েছিলেন, কিন্তু চম্পার চুল কাটার পর আপনাকে হার মানতে হয়েছে। আর এই মুহূর্তেও আপনি নিজের শক্তি ব্যবহার করতে চাচ্ছেন। মেহেরবানি করে নিজের খঞ্জর খাপে রাখুন এবং এই গোলামকে চেনার চেষ্টা করুন। সে চম্পাকে কাছে ডাকল এবং তাজ মাটিতে ফেলে দিয়ে বলল, এটি আপনার নয়নের মণি চম্পা। যদি আপনি একে নিয়ে যেতে চান তবে সানন্দে নিয়ে যান, আমার কোনো আপত্তি হবে না। শাহজাদা মাথা নিচু করে বলল, আমি তোমার কাছে খুব লজ্জিত, বরং আমি তোমার অপরাধী। তুমি আমার থেকে পুরোপুরি প্রতিশোধ নিয়ে নিলে। তোমাকে এই গোলামের সাথে দেখে আমার চোখে রক্ত নেমে এসেছিল। শাহজাদি মুচকি হেসে বলল, আর যখন আমি এটা জানতে পারলাম যে ওই ঘোড়া, যাকে আমি নিজের হাতে খাওয়াতাম, পিয়াতাম এবং বেশিরভাগ সময় তার আস্তাবলে কাটাতাম, সে চম্পাকে নিয়ে পালিয়ে গেছে,
তখন আমার মনের উপর কি বিতে গেছে? শাহজাদা অনুতপ্ত হয়ে বলল, বারবার এই প্রসঙ্গের উল্লেখ করো না, আমি আমার দোষের ক্ষমা চাইছি। শাহজাদি তার কথা এড়িয়ে গিয়ে নিজের পরিচারিকাকে বলল, শাহজাদা সাহেবের জন্য চেয়ার আনো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। শাহজাদা মুচকি হেসে বলল, আমি নিজের আস্তাবল দেখতে চাই। শাহজাদি জবাব দিল, যখন ঘোড়া রইল না তখন আস্তাবল বেকার ছিল, ওটা আমি মুসাফিরখানা বানিয়ে দিয়েছি। এবং একদিন সেখানে চম্পা ক্ষুধার্থ তৃষ্ণার্থ ছেঁড়া কাপড় পরে এসেছিল। সে জানালো যে তার চুল কাটার পর আপনি লাথি মেরে তাকে বের করে দিয়েছেন। বড় আফসোসের বিষয়, যখন নারী মন থেকে নেমে যায় তখন পুরুষ তার সাথে এই আচরণ করে। শাহজাদা বলল, এই কথা বাদ দাও, এটা বলো যে উদ্দেশ্যে আমি এসেছি সে সম্পর্কে তোমার কি মতামত? শাহজাদি কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আপনি আব্বাজানের সাথে দেখা করে নিজের উদ্দেশ্য বর্ণনা করুন, আমি তার হুকুম অমান্য করতে পারব না। কিছুক্ষণ শাহজাদা এখানে বসে বাদশাহ সালামতের কাছে গেল এবং তার কাছে বিয়ের আবেদন জানালো। বাদশাহ জবাব দিলেন, বেটা, আমি তোমার সাথে দেখা করে খুব খুশি হলাম, কিন্তু তোমার বাবার পক্ষ থেকে প্রস্তাব আসা উচিত। যদি আমরা তোমার কথায় এই সম্পর্ক মঞ্জুর করে নিই তবে তিনি খুব কষ্ট পাবেন। শাহজাদা মাথা নিচু করে বলল, বাদশাহ সালামত, আমি আব্বাজানের অনুমতি নিয়েই এসেছি। তিনি আপনার এবং শাহজাদির কাছে খুব লজ্জিত। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছিলাম, তিনি আমাকে পাঠিয়েছেন যেন আমি নিজের দোষ মাফ করিয়ে আসি। শাহজাদার এই কথা শুনে বাদশাহ তাকে বুকে জড়িয়ে নিলেন এবং বললেন, বেটা, আমরা তোমাকে মাফ করলাম। নিজের বাবাকে আমার সালাম বলবে এবং বলবে যে আমাদের এই একটিই মেয়ে। যদি আপনি নিজে বরযাত্রা নিয়ে আসেন তবে আমরা এই বিয়ে দিতে রাজি আছি। শাহজাদা সেদিনই রওনা হয়ে গেল। দুই বাদশার মধ্যে দূতের মাধ্যমে বিয়ের তারিখ ঠিক হল এবং ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হল। এরপর শাহজাদি ও শাহজাদা দুজনেই হাসি খুশি জীবন কাটাতে লাগল।